আসসালামু আলাইকুম, ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ম্যারাথন ক্লাস রাত 10টায় ক্লাস শুরু করছি, যাতে আজকের ক্লাসে আপনাদের 10টা নাম্বারের ব্যবস্থা করতে পারি। কারণ 10 নাম্বারও কিন্তু 5 নাম্বার পাস করায়। 10টা নাম্বারও আপনাকে যদি একটা অঙ্ক দিতে পারেন পরীক্ষা হলে, কতদিন শিখিয়ে দিয়েছিলাম, পরীক্ষা হলে একটা অঙ্ক দিতে পারলেও পরীক্ষায় 5 নাম্বার উঠাইতে পারবেন। এই ম্যারাথন ক্লাসে আপনারা যারা করতে চান তারা একটু দ্রুত আপনার শেয়ার মেনশন করে দেন, যাতে আপনার পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই যাতে তাড়াতাড়ি চলে আসে। সময় নষ্ট করা যাবে না, কারণ সবাই না আসলে তো শুরু করা যাচ্ছে না, কারণ অনেকেই ক্লাসটা হচ্ছে যে জানে না। আবার যদি ধরেন অনেকে আসলো 10 মিনিট দেরি করে আসলো, 10 মিনিট দেরি করে আসলে তো ক্লাসটা বুঝবে না, তার 10টা নাম্বার মিস হয়ে যাবে পরীক্ষায়। দ্রুত সবাই শেয়ার মেনশন করে দেন। আর কথা কি শোনা যাচ্ছে? কথা স্পষ্ট আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। কথা স্পষ্ট আছে কিনা কাইন্ডলি জানাবেন। শীতের রাত্র সবাই তো মনে হয় ঘুমিয়ে পড়ছে, কিন্তু যাদের পড়ালেখার প্রয়োজন তাদের তো আজকে জেগে ক্লাস করতে হবে ইনশাল্লাহ। আমি একটু মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দিতেছি, সবাই লাইভে চলে আসবেন। জুমে নেটে সমস্যা করে অনেক সময়, জুমে ক্লাসের দেখা যায় করতে পারে না, ওই কথা শোনা যায় না, নেটে প্রবলেম করে। আপনারা লাইভে চলে আসেন সবাই। আমি ক্লাস লিঙ্কটা গ্রুপে দিয়ে রাখতেছি, যাতে এখন যারা করতে পারবে না তারা কিন্তু কালকে সকালে, পরশু দিন, পরীক্ষার আগের রাতেও করতে পারবেন ইনশাল্লাহ। আজকের ক্লাস নেওয়ার মূল কারণটা কি জানেন? আমি আপনাদের প্রতি খুব প্লিজড, আপনারা কথা রাখছেন। 100টা শেয়ার ছিল, 100টা শেয়ার থাকার কারণে আজকে আপনাদের ক্লাসে এক চ্যাপ্টার শেষ করবো। আজকের ক্লাসটাতে আপনাদের শর্ট সাজেশন দিব ইনশাল্লাহ। হ্যাঁ, শর্ট সাজেশন কিন্তু 3টা অধ্যায় দিছিলাম। আর শনিবারের ক্লাসে হলো বাঁচার উপায়, জিরো প্রিপারেশনে কিভাবে পাস করবেন, সেই বিষয়গুলো শনিবারের রাতের ক্লাসে ইনশাল্লাহ বলবো। হ্যাঁ, এই 3টার সাজেশন দেওয়া হয়েছিল, বাকিগুলো আমি দিব। আপনারা একটু কষ্ট করে সবাই শেয়ার করবেন, মেনশন করবেন, বন্ধুদের জানাবেন। দ্রুত জানিয়ে দেন যাতে সবাই জয়েন করলে তাড়াতাড়ি ক্লাস শুরু করে দেবো। আমাদের হাতে সময় কম, একটা চ্যাপ্টার শেষ করতে হবে। আচ্ছা, আপনারা কোন চ্যাপ্টারটা করতে চান একটু কাইন্ডলি বলেন তো কমেন্টে। সবকিছু ঠিকঠাক আছে না? কোন চ্যাপ্টারটা থেকে 10 নাম্বার পেতে চান কমেন্টে একটু জানাতে পারেন যে স্যার এই চ্যাপ্টারটার থেকে 10 নাম্বার পেতে চাই। পরীক্ষার আগে 3 দিন ম্যারাথন ক্লাস হতো। হ্যাঁ, উপস্থিতি সবসময় ভালো থাকতো, প্রায় 1000-1200 স্টুডেন্ট থাকতো লাইভে। ওই 3 দিনের ক্লাসে অনেকেই ফার্স্ট ক্লাস বা 5 নাম্বার নিয়ে আসতো, কিন্তু এখন তো স্টুডেন্টের পরিমাণ কম থাকে, তো এই জন্য ম্যারাথন ক্লাসগুলো বেশি একটা হয় না। আচ্ছা, তাহলে আমরা যারা গতকালকে ক্লাস করে না তাদের জন্য একটু রিভিউ দিয়ে দিই। গত ক্লাসটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ পাস করার জন্য এই সহজ চ্যাপ্টারগুলো, এই যে 1, 2, 3, এই 3টা অধ্যায় আগে করবেন, কারণ এগুলো সহজ। এগুলো থেকে 10 নম্বরের কোয়েশ্চেন হয় সাধারণত। আপনাদের আজকে রাত পর্যন্ত এই 3টা বাড়ির কাজ দিয়েছিলাম বাসায় করার জন্য। কেউ করছেন? কার হয়েছে একটু কমেন্টে জানান যে স্যার এই আমাদের হয়েছে। হ্যাঁ, আগামীকাল শুক্রবার সারাদিনের জন্য যে চ্যাপ্টারগুলো করবেন, এই যে ফার্স্টেই শুরু করবেন এটা কস্ট কনসেপ্ট। হ্যাঁ, যদি এটা পারেন ভেরি গুড, যদি না পারেন, বাই চান্স যদি না পারেন, তাহলে এই 2টা করতে হবে আপনাকে। এই 2টার মাঝে ক্যাপিটাল বাজেটিং কিন্তু ফ্রি, কারণ কি ক্যাপিটাল বাজেটিং সেকেন্ড ইয়ারে পড়ে আসছেন, আর ক্যাপিটাল বাজেটিং আপনার করতে হবে, ফাইনাল ইয়ারও আছে, এটা মাফ নাই। ক্যাশ বাজেটটা নতুন করে করতে হবে। হ্যাঁ, এখন প্রতি বছর 2টা থেকে একটা আসে, কিন্তু আমি আপনাদের এই বছর কোনটা আসবে এটা সিদ্ধান্ত দিতে পারতেছি না। কারণ কি গত বছর 2টাই আসছে, ক্যাশ বাজেটও আসছে, ক্যাপিটাল বাজেট আসছে। যদি ক্যাশ বাজেট গত বছর আসতো তাহলে বলতাম যে তোমরা এবার ক্যাপিটাল করে যাও। ক্যাপিটাল যদি আসতো গত বছর তাহলে বলে দিতাম ক্যাশ করে যান।
বাট এখন ডিসিশন দিতে পারতেছি না, কারণ কি আমাদের দুইটাই যেহেতু আসছে, তো এই বছর যে কোনো একটাও আসতে পারে, দুইটাও আসতে পারে। তা ক্যাপিটালটা তো করতে হবে, যেহেতু আপনাদের ক্যাশ বাজারটা আসার সম্ভাবনা বেশি, একটু ক্যাশ বাজারটা আসার সম্ভাবনা একটু বেশি। আচ্ছা, আমি সিকোয়েন্স অনুযায়ী দিয়ে গেলাম, যদি আপনি এই পর্যন্ত করতে পারেন ভালো। আর এখানে দুইটা আছে। ও একটা মজার বিষয় কি, ওই ফিনান্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট যারা, আমি একটু গল্প করতেছি কারণ ওনারা জয়েন করে নাই ওখানে এখনো, আপনারা একটু শেয়ার মেনশন করলে জয়েন করে ফেলতো। এই ফিনান্স ডিপার্টমেন্টে কিন্তু এই প্রোডাকশন বাজেট আসছে, এই যে এই অঙ্কটা আসছে সেটার, এই যে এটা প্রথম অঙ্কটা আসছে। এইগুলা থেকে কিন্তু স্যাররা ইচ্ছা করলে প্রশ্ন করতে পারে আপনার, হ্যাঁ, প্রোডাকশন বাজার থেকে অঙ্ক আসছে, এই শীট এইগুলো কিন্তু করানো আছে। আজকে আমরা যেই চ্যাপ্টারটা করব, কেউ কি কমেন্টে কিছু জানাইছে? কমেন্টে তো কেউ কিছু জানান নাই, কোনটা করে দিব? আচ্ছা, আমরা যেখান থেকে কনফার্ম আসে সেই একটা চ্যাপ্টার করি, যেখান থেকে 10 নাম্বার কনফার্ম আসবে। 10 নাম্বার পেলে পাস কিভাবে একটু সংক্ষেপে বলে দিচ্ছি আবার। ধরেন আমি আজকে 10 নাম্বার, ধরেন এই একটা অঙ্ক কমন পড়ছে, সি পার্টের 10 দিচ্ছেন। সি পার্টের দুইটা থিওরি দেওয়ার সুযোগ আছে, দুইটা আরো ম্যাথ দেওয়ার সুযোগ আছে। দুইটা থিওরিতে যদি অটো শিট অনুযায়ী পড়ে যান, তারপর 5, 6, 7, 8, দুইটা 20-এর মাঝে 7, 8 পেয়ে যাবেন। আর দুইটা যদি আপনি এই অঙ্ক ধরেন ক্যাপিটাল বাজেটিং, ক্যাশ বাজেটিং কিছু করে গেছেন, যদি দুইটা অঙ্কে ভুলও হয় 20 নাম্বারের মাঝে, আপনাকে কম হলেও আপনাকে 5, 6 তো দিবে। দুইটা অঙ্ক 3 করে দিল তো 6 নাম্বার আসে, 3 করে দিল 6 নাম্বার আসে, তো 24 এখানে আসতেছে। আর বি পার্টে যদি আপনি 20 নাম্বারে 20-এর মাঝে 20-এ যদি 4, 5ও পান, 4 নাম্বার পেলেন। এ পার্টে কি আপনি 10-এর মাঝে 4টা পারবেন না? অবশ্যই পারবেন। একটা কম কম ধরছি, 20-এ 4, স্যাররা যদি এক এক করেও দেয় তা তো 5 দিতে হয়। হ্যাঁ, এ পার্টের যেগুলো সাজেশন মুখস্থ করে 5-6টা কমন থাকে, সব যোগ করলে কত আসে? 32। অর্থাৎ একটা অঙ্কে 10-এ 10 পাইলেও কিন্তু আপনি পাস করে যাবেন, আপনি বেঁচে যাবেন। আমি আপনাদের বাকি চ্যাপ্টারগুলো সাজেশন দিব। আজকে আমরা সাজেশন আগে দিব নাকি অঙ্ক করাবো? আচ্ছা, সাজেশন আগে দিয়ে দিই, হ্যাঁ, পরে অঙ্ক করাই। আপনারা কে কোন জেলা থেকে ক্লাস করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমি আপনাদের সাজেশন দিয়ে দিই, কারণ অনেকে চ্যাপ্টার করা আছে, ওনারা ম্যারাথন ক্লাস করবেন, সাজেশন নিয়ে চলে যাবে, ওনাদের আটকে লাভ নেই। আগে 3টা চ্যাপ্টারের অঙ্ক দেখায় সাজেশন দিয়ে দিয়েছিলাম, এবার কস্ট কনসেপ্ট থেকে সাজেশন দিচ্ছি। কস্ট কনসেপ্টের প্রবলেম 1 করতে হবে। প্রবলেম 1 হলো বেসিকটা যদি আপনি না ভালো করে জানেন, যে এটা না জানলে তো আর অঙ্ক বুঝবেন না, কিন্তু পরীক্ষা হলে এই সেম টু সেম এরকম অঙ্ক আসবে না। ধরেন এইখানে 2-4টা অঙ্ক, আবার এইখানে 2-4টা আইটেম মিলে কিন্তু অঙ্কটা আসবে, কিন্তু এই কনসেপ্টটা আপনার থাকতে হবে মাথায়। তারপরে আপনার কোন জেলা থেকে কোন কলেজ থেকে ক্লাস করতেছেন অবশ্যই জানাবেন, এবং একটা চ্যাপ্টারের নাম বলতে পারেন, যে যেই চ্যাপ্টারটা থেকে আজকে দেখাই দিব আপনাদের অঙ্ক, 10 নাম্বার পাওয়ার ব্যবস্থা করে দিব। এখন প্রবলেম 3 কঠিন এরকম অঙ্ক আসবে না, 4 বাদ দিলাম, 5, 6 টেন্ডার কস্ট। প্রবলেম 5, 6-এর মাঝে একটা আসতে পারে, 5 এবং 6-এর মাঝে একটা আসতে পারে। টেন্ডার কস্টের অঙ্ক, জব কস্টের অঙ্ক করে যাবেন। এবং এই প্রবলেম 8 মিসিং একটা জিনিস দেওয়া থাকবে না, এটা এমন হতে পারে এটাও কষ্ট বুঝতে ফিনিশ গুছ দেওয়া না থাকতে পারে, বা অন্য অন্য জিনিস দেওয়া না থাকতে পারে। এই যে এই তিনটা ধরনের অঙ্ক থেকে একটা অঙ্ক আসে প্রতি বছরই, এই 3টা টাইপ থেকে একটা আসে। এখানে বাকিগুলো এই টাইপের ভিতরে পড়ে, যেমন ধরেন এই যে এটা যে অঙ্ক, এটা একই অঙ্ক, শুধু ডিজিট পরিবর্তন। হ্যাঁ, তাহলে অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং একটা অঙ্ক করলে 10 নাম্বার কনফার্ম পাওয়া যায়। এটা হলো এই অঙ্কটা, এটার ভিতরে সব মেথড আছে, 3 নাম্বার পরীক্ষায় এই মেথডের বাইরে কোনো অঙ্ক সাধারণত আসে না। 3 করে যাবেন, কিন্তু এটা একটু কঠিন। আর করে যাবেন 2টা বছরের অঙ্ক আসতে পারে, 2 বছরের আইটেম দেওয়া থাকতে পারে।
তাহলে এই যে এটা দুই নাম্বার প্যাটেন্ট, এই ধরনের অঙ্ক আসতে পারে। আপনার কমেন্টে জানান কোন চ্যাপ্টারটা করানো যেতে পারে। 3 নাম্বার অঙ্ক হলো, যদি প্রশ্ন কঠিন করতে চায় তাহলে এটা হলো সবচেয়ে ডিফিকাল্ট অঙ্ক, এর চেয়ে কঠিন অঙ্ক আর নাই এই অধ্যায়ে স্কাই কর্পোরেশনের। এই 3টা অঙ্ক আমি দিলাম। আর এখানে আপনার এটা তো আগে দিয়ে দিছি, এটা দিচ্ছি না। রিলেভেন্ট কস্ট থেকে যদি সহজ অঙ্ক আসতে চায়, অনেক সময় এরকম সহজ অঙ্ক এসে পড়ে, 1 করে যাবেন। তারপরে এই মধুমতি, যদি কঠিন করতে চাই মধুমতি দিতে পারে, 4 করতে পারেন। আর এখানে আরো ডিফিকাল্ট দিতে চাইলে, এখানে ডিফিকাল্ট অঙ্কের তো অভাব নাই, ঘুরে ফিরে দিতে পারে, এটা আসতে পারে, 8 আসতে পারে। এই 3টা দিলাম, বা এই চ্যাপ্টার আপনি বাদও দিতে পারেন। প্রোডাকশন বাজেট, সেল বাজেট এগুলোতে দিলাম না। ক্যাপিটাল বাজেট করলে 1 করে যেতে হবে অবশ্যই, 1-এর তো আর বিকল্প নাই। তারপরে হলো 2ও করতে হবে, 1-2 ছাড়া তো অঙ্ক আপনি বুঝবেনই না, 2 করতে হবে। আর হলো এখানে করতে হবে ডিসিশন মেক করার জন্য 5 করতে হবে। আর কঠিন দিতে চাইলে আরো অনেক ডিফিকাল্ট অঙ্ক আছে এই শীটের মাঝে, এমন কঠিন অঙ্ক আছে যেগুলা সব বইতে নাই, খুঁজে পাবেন না, খুব ডিফিকাল্ট অঙ্ক আছে এগুলো দিতে পারে, কিন্তু এগুলো দিবে না আশা করি, কারণ আপনাদের তো এমন প্রশ্ন করবে না যে একেবারে সবাই ফেল করুক। যারা A+ যাতে না পায় এরকম টেকনিক ব্যবহার করবে। প্রবলেম 1 করতে পারেন, ইজি হলে এরকম প্রশ্ন আসতে পারে ক্যাশ বাজার থেকে। I2 ডিফিকাল্ট করলে এটা আসতে পারে, 2 আসতে পারে। এখানে 4টা অঙ্ক, 3। আচ্ছা, এটা কি গত বছর আসছে কিনা একটু এক নজর দেখে নিন, প্রশ্নটি দেখে পরে আমি ডিসিশন দিতেছি যে ক্যাশ বাজার থেকে কোনটা আসছে। ক্যাশ বাজার থেকে সহজ প্রশ্নই আসছে। আচ্ছা, এটা 4ও করে যান, এই 4টা ক্যাশ বাজার থেকে 4টা করতে হবে। এবং আমি যদি প্রশ্ন করতাম তাহলে এই অঙ্কটা দিতাম, ক্যাশ বাজেটে এই অঙ্কটা সবাই মুখস্থ করে দেবেন, চলে আসতে পারে। হ্যাঁ, এরপর ফ্লেক্সিবল বাজেট, স্ট্যান্ডার্ড কস্টিং দিয়ে দিছি আগে। ধন্যবাদ, অনেক স্টুডেন্ট আছেন, আপনারা সবাই একটা শেয়ার মেনশন করে দেন, আমি এখন এই ক্লাস শুরু করে দিব। এবং একটা ক্লাসে 10 নাম্বার কনফার্ম, 10 নাম্বার দিয়ে পাস চলে আসবে ইনশাল্লাহ। আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করব। আচ্ছা, আপনারা কোন কোন চ্যাপ্টার পড়াতে পারি এরকম কোনো কমেন্ট তো বললেন না। আচ্ছা, আমি তাহলে আমার মতো করে পড়াই। এখানে চ্যাপ্টার আছে কয়টা? আপনার এখানে চ্যাপ্টার আছে হলো এখানে চ্যাপ্টার আছে আপনার জন্য 8টা। এই যে স্ট্যান্ডার্ড কস্টিং, এইটা একটা চ্যাপ্টার যেখান থেকে 10 নাম্বার সবচেয়ে সহজে পাওয়া যায়। কোনো সূত্র মুখস্থ করতে হবে না, কিছুই জানতে হবে না, 0 বেসিক দিয়ে 10 নাম্বার কনফার্ম। এইখান থেকে 10 নাম্বার যাতে কনফার্ম পারেন সেজন্য আমি একটা আপনাদের অঙ্ক করাবো। কোনো সূত্র টুত্র মুখস্থ করার প্রয়োজন নাই, শুধু বেসিক দিয়ে করবেন। হ্যাঁ, আচ্ছা, স্ট্যান্ডার্ড কস্টিং জিনিসটা কি সংক্ষেপে একটু বলে দিব। স্ট্যান্ডার্ড কস্টিং জিনিসটা কি? ক্যামেরা কি চলে গেল নাকি? সবাই একটু থাকেন, দেখি ক্যামেরা কই গেল। ক্যামেরা একটু শেয়ার মেনশন করে দেন। আপনারা কে কোন জেলা থেকে ক্লাস করতেছেন এটা বলতে পারেন। আপনাদের যদি ব্যক্তিগত কোশ্চেন থাকে যে স্যার এই চ্যাপ্টার এই অঙ্কটা পারি না স্যার একটু করে দেন, আমি সেটা করে দিব। আপনারা একটু বলতে পারেন যে কোন চ্যাপ্টারের অঙ্ক নিয়ে বা কোন চ্যাপ্টারটা করা দরকার, এটা অবশ্যই বলবেন। এবং আজকেও যদি 100+ শেয়ার থাকে তাহলে এই যে আপনাদের যে আসল ক্লাস কোনটা, যে পরীক্ষার আগের রাতের ক্লাস যেটা টাকা দিয়ে মানুষ পড়ে, ওই ক্লাসটা কিন্তু আপনাদের ফ্রিতে পাবেন ইনশাল্লাহ। যে কিভাবে পাস করবেন, 3বার ফেল করছেন বুঝতেছেন না, সেই ক্লাসটা পাবেন। কিন্তু শর্ত হলো 100+ শেয়ার থাকতে হবে। সবাই শেয়ার এবং মেনশন করেন। প্রবলেম 12 এটা আমি আপনাদের আগে করাইনি, কারণ ওইটার বেসিকে, ওই যে উপরের অঙ্কের বেসিকে এটা পারা যায়, এই জন্য করাইনি। আজকে নতুন এটা করাই দিয়েছি, এই 1 অঙ্ক দিয়ে বুঝিয়ে দিব। স্ট্যান্ডার্ড কস্টিং জিনিসটা কি একটু আমি আপনাদের শিখাই। হ্যাঁ, ধরেন আপনাকে পৃথিবীর যত কিছু আছে সবগুলো স্ট্যান্ডার্ড আছে। স্ট্যান্ডার্ড কি জিনিস? ধরেন আপনার 5 নাম্বার কত? 40, এটা হলো স্ট্যান্ডার্ড। 40 হলো পাস।
100-র মাঝে 40 পাইলে পাস, এটা স্ট্যান্ডার্ড। এখন আপনি পরীক্ষা দিলে ম্যাক্সিমাম 99% স্টুডেন্ট 40 পায় না, হয়তো 41 পায়, নাহলে 39 পায়, 38 পায়, 37 পায়, এটার আশেপাশে পায়, এটার সমান পায় না, হয়তো 42 পায়, 2 নাম্বার কম বেশি থাকে। এই 2 নাম্বার কম বেশি পাওয়াটাই হলো আমাদের ভেরিয়েন্স। এই চ্যাপ্টারে এই 2 নাম্বার কম বেশি পাওয়াটাই বের করে। আরো সহজে বুঝাই, এটা ব্যবসা কিভাবে কাজে লাগে, স্ট্যান্ডার্ড কস্টিংটা ব্যবসা কিভাবে কাজে লাগে। এটা আপনার কলেজ, এটা আপনার বাসা। এখানে আপনি প্রতিদিন বাসা কাছে দেখে হাইটা যান, এটা থেকে এখানে একটা স্বাভাবিক মানুষ গুগল ম্যাপ বলতেছে এখান থেকে এখানে যাইতে লাগে 10 মিনিট। আপনি একদিনও যে প্রতিদিন হাইটে যান, একদিনও 10 মিনিটে বুঝবেন না, হয়তো বা 9 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত মিলবে, 9 মিনিট 58 সেকেন্ড মিলবে, 9 মিনিট 52 সেকেন্ড মিলবে, হয়তো বেশি লাগলে 11 মিনিট হবে। এটা হলো স্ট্যান্ডার্ড, আর এটা হলো অ্যাকচুয়াল, বাস্তবে এটার সাথে মিলে না। প্রতিষ্ঠানে এটা বাঁচতে হাইটে গেলে এগুলা না মিললে কোনো সমস্যা নাই, প্রতিষ্ঠানে তো সমস্যা হয়ে যায়। কেন সমস্যা হয়ে যায়? ধরলেন না মিষ্টির দোকান দিবেন, এখন তো আপনি মিষ্টি বানাতে পারেন না, আপনি হলো কারিগরের উপর নির্ভর করেন, যে বানায় মিষ্টি তাদের কারিগর বলে। সে বলতেছে মিষ্টি বানাতে আপনার 1 কেজি মিষ্টি বানাতে লাগবে হলো 100 টাকা খরচ হবে, আপনি 120 টাকায় বিক্রি করে 10-20 টাকা লাভ থাকবে। এই লোভে 20 টাকা লাভের লোভে আপনি করলেন কি, মিষ্টি যা যা লাগলো উপাদান সব কিনে দিলেন, ও বানাইলো, বানানোর পরে আপনার 130 টাকা খরচ পড়ছে। এখন 120 টাকা বিক্রি করলে 20-30-10 টাকাটা লস হয়ে যাচ্ছে। আপনার যে টার্গেট ছিল এটা হলো স্ট্যান্ডার্ড, বাট এটা অ্যাকচুয়াল কিন্তু অনেক বেশি হয়ে গেছে। তখন ওর কানে ধরবেন, এই বেটা কি হিসাব দিলি, এখন ব্যাখ্যা দে, 100 টাকার জায়গায় 130 টাকা কেন লাগলো, ব্যবসা তোমার লস হয়েছে। আচ্ছা, আপনার কোয়েশ্চেন আমি নিব, আগে একটু বুঝাই দিই। হ্যাঁ, 10 টাকা হয়েছে, তখন কর্মীদের জিজ্ঞেস করা হয় কেন ডিফারেন্সটা হলো 100 থেকে 130 হয়ে গেল কেন, বা 100 টার্গেট দিছিলা এখন এখানে 90 হইলো কেন, 10 টাকা কেন কমলো, এটা জানা দরকার হয়। কারণ এটা তো শেষ না, আরো উৎপাদন করবেন, সেই উৎপাদনে যাতে গরমিল না হয়। এই স্ট্যান্ডার্ড কস্টিং এর কাজটা হলো কেন এবং কত টাকা গরমিল হইলো, এটাই বের করা হয়। এই স্ট্যান্ডার্ড কস্টিং এর মূলত কয় প্রকার? ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড। পরীক্ষায় এই পর্যন্ত যতগুলো ইউনিভার্সিটি কোয়েশ্চেন আসছে 90% ম্যাটেরিয়ালের 2টা অঙ্ক থেকে একটা অঙ্ক আসছে, 8% সব ডিপার্টমেন্ট, 8% লেবার আসছে, আর 2% ওভারহেড। 2% না, 1%ও হবে না, ওভারহেড মানে ওভারহেড মানে একবার ফিনান্স ডিপার্টমেন্টে একবার আসছে, হয়তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 99% ম্যাটেরিয়ালের অঙ্ক আসছে। ম্যাটেরিয়ালটা আমরা আশা করতেছি বিগত যেভাবে স্যাররা যেই নিয়মে প্রশ্ন করছে, আমরা আশা করতেছি ম্যাটেরিয়াল এবং লেবার থেকেই অঙ্ক আসার সম্ভাবনা আছে। আমি আজকে রাতে ক্লাসে এই 2টা জিনিস 100% শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই ওভারহেডটা এটা করাবো না আজকে, যেহেতু সময় থাকবে না। যারা পেইড ক্লাসে আছেন তাহলে এরা কিন্তু সবগুলো জানেন, এগুলা সবগুলো আপনার জানা আছে। ম্যাটেরিয়াল দিয়ে শুরু করি। মিষ্টি বানাতে গেছেন, ম্যাটেরিয়াল। এখন এই ম্যাটেরিয়ালের তারা বলতেছে মিষ্টি বানানোর জন্য 3 ধরনের উপাদান লাগবে। ধরে নেন একটা হলো চিনি লাগবে, 5 কেজি, আর চিনি 2 টাকা কেজি। বলে দিল আরো মাল লাগবে, দুধ লাগবে, দুধের ছানা লাগবে 3 কেজি, 4 টাকা কেজি দুধ পাওয়া যায়। অন্যান্য উপাদান লাগবে 2 কেজি, 6 টাকায় পাওয়া যায়। তারা এইটা হলো আপনাকে কারিগরে বলছে, যে লোক বানায় কুক, কারিগরে বলছে বা বিগত অভিজ্ঞতার আলোকে আপনি এটা পাইছেন। এখন আপনার কাছে এই অঙ্কটা যদি না থাকে আমি আপনাকে বলে দিচ্ছি, এই অঙ্কটা হলো ম্যানেজমেন্ট 2021 সালে আসছে, ম্যানেজমেন্ট 2021 সালে আসছে এই নিয়মটা। দেখিনি আমি কত সালে, 21 সালে তো মনে হয় আসছে, 21 না কত সালে আসছে, হ্যাঁ 2020 সালে, ম্যানেজমেন্ট 2020 বা 21 সালে, 20 সালে আসছে, অথবা স্ক্রিনশট নিয়ে নেন আর কি। এটা শুধু আমি একটা ডেমো অঙ্ক দেখাচ্ছি, এটার আলোকে সব অঙ্ক করাবো আর কি।
হ্যাঁ, স্ট্যান্ডার্ড আপনাকে একটা আমি বক্স এঁকে দেখাচ্ছি যে এই অবস্থায় আছে। এখানে একটা বক্স আঁকতেছি আমি। প্রবলেম 12, যে মিষ্টি বানানোর জন্য আমাকে স্ট্যান্ডার্ড কস্টে এ বি সি বলতেছে আপনার স্ট্যান্ডার্ড, এটাকে আপনার কোয়ান্টিটি বলে আর কি, হ্যাঁ, বা ইউনিট বলা হয়, হ্যাঁ, যে কতটুকু মাল আপনার লাগতেছে, যে এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর স্ট্যান্ডার্ড প্রাইস। বলতেছে যে মিষ্টি বানাতে 5 কেজি লাগবে এ মেটেরিয়াল, বি মেটেরিয়াল, ধরেন চিনি লাগবে, আপনার দুধ লাগবে, আর লাগবে অন্যান্য উপাদান। এখন কত করে দাম হলো 2 টাকা, 4 টাকা, 6 টাকা। এইটা হলো আপনি বাজেট নিছেন ওর কাছ থেকে। এখন বাস্তবে যখন বানাতে গেছেন বাজেট ক্রস হয়েছে না বেশি হয়েছে, এটা এখানে দেখা যাচ্ছে। অ্যাকচুয়াল বাস্তবে যখন মিষ্টি বানাইছেন তখন এই অবস্থা হয়েছে। ম্যাটেরিয়াল এ বি সির জন্য বাস্তবটাকে অ্যাকচুয়াল বলা হয়। অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস। অ্যাকচুয়াল কোয়ান্টিটি লাগছে হলো 441। দামও পরিবর্তন হয়েছে। দাম তো আমরা বাজারে যা যাচাই করি নাই, বা আমি 1 মাস আগের গত বছর এটা বলতেছি, এই বছর দাম কম বেশি হতেই পারে, হ্যাঁ, দামেরও কিছু পরিবর্তন ঘটে গেছে। এই অবস্থায় আছে। সবগুলো প্রশ্নে এরকম দিয়ে দিবে। স্ট্যান্ডার্ড কস্টে স্ট্যান্ডার্ডটাও দেওয়া থাকবে, অ্যাকচুয়ালটাও দেওয়া থাকবে। আপনার দায়িত্বটা হলো আপনার কাছে জিজ্ঞেস করবে যে আমাকে বলছিল চিনি লাগবে 5 কেজি, 2 টাকা দাম লাগবে, এখন 4 কেজি চিনি দিয়ে কেন হলো? প্রশ্ন জিজ্ঞেস করবে যে কেন এরকম তফাৎটা হলো, বা দামটা লস কেন হলো, লাভ কেন হলো, এই জিনিসটা জিজ্ঞেস করবে। এই জিনিসগুলো এরকম 5 ভাবে জিজ্ঞেস করা যায়। প্রথমে কিভাবে জিজ্ঞেস করা যায়? মালের ক্ষেত্রে ফার্স্টেই আপনি যা ধরবেন যে তুমি তো বলছিলা টোটাল বানাতে আমার 100 টাকা লাগবে, এখন 120 টাকা কেন লাগলো, এটার ব্যাখ্যা দাও। এটাকে বলা হয় কস্ট ভেরিয়েন্স। এটাকে কি বলা হয়? ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। তা ফার্স্টেই সে আমাকে সে যদি আমি আমার কর্মীকে আমি জিজ্ঞেস করব, বলো ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, কেন খরচ এমন ঘটনা ঘটলো যে 100 টাকা দাম দিয়েছিল 120 টাকা কেন লাগলো, বেশি লাগলো কেন, কম লাগলো কেন? এটার জন্য কোনো সূত্র শেখার প্রয়োজন নাই। ফার্স্টে আপনি জিজ্ঞেস করছেন এই মালগুলো কেন খরচ, কষ্টের কোনো এরকম কষ্টের উল্টাপাল্টা হইলো কেন, এটাই তো জিজ্ঞেস করবেন সবার ফার্স্টে। এটার জন্য কোনো সূত্র আমি জানি না, জানা নাই, সূত্র জানা নাই, বেসিক দিয়ে করতেছি। আমি হলে হিসাব করব এই দুইটা গুণ করি, এই দুইটা গুণ করি, এই দুইটা গুণ করি, হ্যাঁ, যে এখানে আমি যে এই দুইটা গুণ করে দেখি, $10 লাগার কথা ধরে নেন, $10 লাগার কথা, লাগছে হলো, গুণ করলে কত আসে? গুণ করে দেখেন তো, একটু তাড়াতাড়ি করেন, আমি দেখি ক্যালকুলেটর দিয়ে গুণ করলে কত আসে। 4 গুণ 2.44 4 গুণ 2.5 25 না, 25 9 টাকা। তুমি বললাম 10 টাকা লাগবে, 9 টাকা লাগছে, 1 টাকা বেঁচে গেছে। এইটাই তো করবো আমরা। এইটা গুণ করে দেখবো কয় টাকা লাগছে, বাস্তবে কত লাগছে। 9 টাকা সেভ, 9 টাকা কি হয়েছে? সেভ হয়েছে। 1 টাকা সেভ হয়েছে, সরি 1 টাকা সেভ হয়েছে। 10 টাকা লাগার কথা, 9 টাকা লাগছে, 1 টাকা সেভ হয়েছে। সেভকে এফ দ্বারা প্রকাশ করা হয়, ফেভারেবল বলে আর কি, হ্যাঁ। সেভ হলে 1 টাকা সেভ হয়েছে। 10 টাকা লাগার কথা, 9 টাকা লাগলো। আচ্ছা, তো বিয়ের ক্ষেত্রে কয় টাকা লাগলো? দুইটা গুণ করলে 3 গুণ 4 12 টাকা লাগার কথা, লাগছে 4 গুণ 3.75। কত আসে একটু ক্যালকুলেশন করে দেন কাইন্ডলি, দ্রুত আপনারা একটু দ্রুত ক্যালকুলেশনটা করে দেন, তাহলে আমরা এই তাড়াতাড়ি অঙ্কটা শেষ করতে পারবো। হ্যাঁ, এখানে লাগার কথা 12 টাকা না, 12 টাকা লাগার কথা, লাগিয়ে গেছে 15 টাকা। 3 টাকা মাইনাস আসছে, মাইনাস মানে ক্ষতি হয়ে গেছে, অ্যাডভার্স বলা হয়।
ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ক্লাসটা পাবেন, আমি আপলোড করে দিব। হ্যাঁ, আপলোড করে ভর্তিকৃত ছাত্ররা ক্লাসটা পাইছে, অন্যদের দেওয়া হয়নি। লাগার কথা 12 টাকা, লাগিয়ে গেছে 8 টাকা, 4 টাকা সেভ। সেভ হলে এফ। এখন এই এফ আর এ বুঝেন না, ধরে নেন আমি এফ এ বুঝি না স্যার। এটা প্লাস, এটা আমার সেভ হয়েছে, এটা বড় হয়েছে, এটা ছোট হয়েছে, এটা হলো মাইনাস আসছে। মাইনাস কয় টাকা আসছে? 3 টাকা আসছে নাকি? আর এটাতে 6 টাকার জায়গায় 8 টাকা লাগছে, প্লাস 4 টাকা আসছে। আমি মাইনাস প্লাস বুঝি, ক্যালকুলেটর বুঝি। তাহলে আপনাকে মুখস্থ করাইতেছি। যদি আপনার তো যদি প্লাস আসে তাহলে এই জায়গায় লিখবেন এফ, ফেভারেবল। যদি মাইনাস আসে তাহলে লিখবেন এ, অ্যাডভার্স। প্লাস আসলে ফেভারেবল, মাইনাস আসলে অ্যাডভার্স। এখন টোটাল যদি যোগ বিয়োগ করেন তাহলে দেখতেছি আমার কয় টাকা লাভ লস হইতেছে। টোটাল যোগ বিয়োগ করলে আচ্ছা, আমি আরেকবার একটু দেখি অঙ্কের মানগুলো কি ঠিকভাবে উঠাইছি কিনা আমি, নাকি ভুল আছে। আচ্ছা, আমি একটু ভুল করছি। হ্যাঁ, এখানে মানটা উঠাইতে ভুল করছি। এই যে এখানে এটা 0, তাহলে 1 টাকা প্লাস। আপনাকে এটা বুঝতে পারছেন কিনা একটু কাইন্ডলি বলবেন। বুঝতে পারলে এনে সময় নষ্ট করবেন, আমাদের সময় চলে গেছে অনেকটা, এখানে সময় নষ্ট করবেন। বুঝতে পারলে একটু কষ্ট করে কমেন্টে জানান, আমি আরেকবার বুঝাইতেছি। আপনি যদি চিনি কিনতে গেছেন বাজারে, বাজেট নিয়ে গেছেন 5 টাকা করে লাগবে, 2 কেজি কিনবেন 10 টাকা দিয়ে, লাগলো 4 টাকা করে, 4 কেজি লাগলো 2.5 টাকা করে, তাহলে 10 টাকা নিয়ে গেছেন, 10 টাকা কাজে লাগলো, কোনো লাভ লস হয় নাই। ঠিক এটাই। এই জায়গায় 12 টাকা লাগার কথা, লাগছে হলো, আপনার গুণ করে দেখতেছেন, লাগছে হলো 15। 3 টাকা নিজের পকেট থেকে ভরে নিয়েছেন, এটা মাইনাস হয়েছে। মাইনাস হলে এখানে এ লিখবেন। এই জায়গায় 6 টাকা 12 টাকা লাগার কথা, লাগছে 8 টাকা, তাহলে 4 টাকা কি লিখবেন? ফেভারেবল। 4 টাকা আপনার পকেটে থাকতেছে। টোটাল যদি যোগ বিয়োগ করেন, এটা তো মাইনাস মনে মনে, আর এটা প্লাস, তাহলে 1 টাকা প্লাস থাকে, ঠিক না? এইটাকে বলা হয় মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। এখানে কোনো সূত্র আমি শিখি নাই। কি শিখছি? যে বাস্তবে কি খরচ, আসলে কি খরচ আমি বাজেট করছিলাম, বাস্তবে কি খরচ হয়েছে এটা বাদ দিয়ে দিছি। অর্থাৎ এই দুইটারে গুণ করছি, এস কিউ কে এসপির সাথে গুণ করছি। এস কিউ আর এসপি আমি চিনি না, এই ঘরটারে চিনি। এই দুইটারে গুণ করছি আর এই দুইটারে গুণ করছি, মাঝখানে ছিল বিয়োগ। সূত্রের আবিষ্কার আমি করলাম, সূত্রটা আমি বই থেকে মুখস্থ করি নাই, সূত্রে আমি উল্টা আবিষ্কার করে ফেলছি। যে আমি বুঝতে পারছি যে এইখানে খরচ দেওয়া আছে, এটা আসল, আমার বাজেট ছিল, এই খরচটা হলো আমার আসল খরচ। এই বাজেট থেকে আসল বাদ দিলে বুঝতে পারবো আমার লাভ হয়েছে না লস হয়েছে। এই টেকনিকটা দিয়ে আমি সূত্র আবিষ্কার করলাম, সূত্র আমি জানি না। তাহলে খরচ কয় টাকা হয়েছে সেটা আমি বুঝতে পারছি। এখন যে আমার যে কারিগর আছে, যে মিষ্টি বানায়, ওর কাছে বলছি, এই তুমি যে আমার বাজেট দিছিলে এত টাকা, 1 টাকা লাভ বেশি আসলো কেন? আমি এটার ব্যাখ্যা দাও। আমার সামনের বার এরকম 1 টাকা বেশি লাভ দরকার, তুমি ব্যাখ্যা দাও, দ্রুত ব্যাখ্যা দাও। বললো স্যার 2টা কারণে হইতে পারে। একটা কারণ হলো আমি যে মালের দাম দিছিলাম, এইগুলা তো আগে দিছিলাম 1 বছর আগের দাম, এখন তো ওই দাম পরিবর্তন হয়ে গেছে, প্রাইস দামের জন্য এরকম হতে পারে। স্যার ক্যালকুলেশনটা কাইন্ডলি করবেন, আমি ক্যালকুলেটর আমারটা দিয়ে করতে সময় চলে যাচ্ছে, আপনাদের তো শেষ করতে হবে, ঠিক না? ঘুমাতে হবে না? ক্যালকুলেশনটা একটু কাইন্ডলি আপনারা করে দিবেন। স্যার দামের জন্য এই সমস্যাটা হয়েছে, তাহলে চলেন দেখি দামের জন্য হয়েছে কিনা। তো 1 টাকা কি হইল? 1 টাকা বেশি আসতেছে। এখন আমরা যে গেলাম, এটা ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স 1 টাকা বেশি আসছে। আমি ব্যাখ্যা চাইছি ওর কাছে, ব্যাখ্যা দাও। ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, সূত্র জানি না আমি, সূত্র জানা নাই আমার, কিন্তু আমি আইডিয়া করতে পারি। দাম ছিল 5 টাকা, এখন লাগলো 4 টাকা। দাম ছিল 5 টাকা, এখন লাগলো 4 টাকা। সরি আমি ভুল লিখছি, দাম ছিল 2 টাকা, আমি ভুল বলছি। আমি দাম ধরে নিয়েছিলাম চিনির দাম, আমি দাম ধরছি চিনির দাম 2 টাকা। বাস্তবে দোকানে যাই দেখছি চিনির দাম পরিবর্তন হয়েছে, 2.5 টাকা লাগছে, 2.5 টাকা। 2 টাকা লাগার দরকার ছিল, 2.5 টাকা লাগছে, 50 পয়সা লস। এখন 1 কেজিতে 50 পয়সা লস। বাস্তবে কিনলাম কতটুকু? 4 কেজি। এই যে ধরা খাইছি 4 কেজি কিনে।
তো 4 কেজিতে কত কত লস হয়ে গেল একটু কমেন্টে জানান, দ্রুত দ্রুত জানান। তো চিনিতে 2 লস খেয়ে গেছি। আচ্ছা, আমি এখন কিনতে গেছিলাম, দুধ কিনতে গেছি, 4 টাকা করে কেনার কথা ছিল, 2 টাকা মাইনাস হয়েছে না, 4 টাকা করে নিয়ে গেছি, দাম যাই দেখি 3 টাকা 75 পয়সা। তো খুশি, মনটা খুশি হয়ে গেছে। এখন কয় কেজি কিনছি দুধ? 4 কেজি দুধ কিনছি। এখন তো আমার কয় টাকা লাভ হলো? ক্যালকুলেটর, একটু ক্যালকুলেশন ইউজ করে ক্যালকুলেটর দিয়ে বলে দেন কত হয়েছে, দ্রুত বলেন। এখানে 2 টাকা মাইনাস হয়েছে, এখানে 3 টাকার জায়গায় 3 টাকা 75 পয়সা, 1 টাকা, 1 টাকা কি হয়েছে? 1 টাকা লাভ হয়ে গেছে আমার, 1 টাকা লাভ। সি নাম্বার, অন্যান্য জিনিস কিনতে গেছি 6 টাকা কেজি, জানি লাগছে 8 টাকা কেজি। কয় কেজি কিনলাম? 1 কেজি কিনছি, 2 টাকা লস, টোটাল লস হয়ে গেল 3 টাকা। আমরা তো লাভ লস লিখতে পারবো না, কারণ সব কি আর আমার কথা মতো চলবে? এই প্লাসটাকে লিখতে হবে, মাইনাসটাকে লিখতে হবে এ, আর প্লাসটাকে লিখতে হবে এফ। এটা হলো এ, মাইনাসটা এ, প্লাসটা এফ। বললো যে স্যার এই যে উল্টাপাল্টা দাম, বাজার দরের জন্য লস খাইছি 3 টাকা, বাজার দরের জন্য লস খেয়েছি 3 টাকা স্যার। আচ্ছা, তো ভালো কথা, লস তো খেলাম, 3 টাকা ব্যাখ্যা পাইলাম। এখন আমার প্রশ্ন, আমি তো সূত্র জানি না, কিভাবে অঙ্ক করলাম? সূত্র জানার দরকার নেই, সূত্র আবিষ্কার করব। এই 2 এর ঘরের নাম হলো এসপি, আর আড়াইয়ের ঘরের নাম হলো এপি। এসপি থেকে এপি রে বাদ দিলাম, আর 4 এর নাম হলো এ কিউ। সূত্র আবিষ্কার করে ফেলাম আমরা যে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, দামের উল্টাপাল্টা হওয়ার কারণ হলো এসপি থেকে এপি বাদ দিতে হয়, এ কিউ রে গুণ করতে হয়, তাহলে এই সূত্র আবিষ্কার হয়ে গেল। সূত্র না জানলেও অঙ্ক করা যাবে বাস্তবতা দিয়ে, যে আমি দাম ধরে নিয়ে গেছি বাজারে 2 টাকা কেজি, পাবো পাইছি আড়াই টাকা কেজি, আর বাস্তবে কিনছি কতটুকু, অত কেজি কিনছি, তাহলে লস কতটুকু হলো, লাভ কতটুকু হলো, এটা এইভাবেই বোঝা যায়। এটার জন্য সূত্র দরকার নাই, বুঝতে পারলে ওকে ইয়েস কিছু একটা লিখে দেন দ্রুত। বুঝছেন কিছু? বুঝতে পারলে ওকে ইয়েস টিএস কিছু একটা লিখে দেন। আমরা নেক্সট স্টেপে চলে যেতে যাচ্ছি, কারণ আমাদের হাতে সময় কম। ম্যারাথন ক্লাস, সব শিখাইতে হবে এক চ্যাপ্টারের, অনেক সময় বাকি, অনেক টাইম লাগবে আমাদের। আচ্ছা, এরপরে আমরা আরে ওরে জিজ্ঞেস করলাম, এই বেটা তো 1 টাকা লাভ হয়েছে, আমরা তো দেখাচ্ছিস 3 টাকা লস। স্যার আমি তো যেটা দিছিলাম বাজেট, মাল তো এইভাবে লাগে নাই, একটু বেশি দিছিলাম। যেমন রাজমিস্ত্রি বললে যে যদি বলে 5 বস্তা সিমেন্ট লাগবে, পর বাস্তবে লাগে যে 8 বস্তা, আসলে সেটা মিলে না। তো সে বলছে স্যার আমার আসলে ম্যাটেরিয়াল যে ইউজ করছি, ম্যাটেরিয়ালে ইউজে মানে একটু কম বেশি আছে। সবসময় তো ধরেন তরকারি রান্না করতে হলে সবসময় কি সমান দেওয়া হয়, একটু কম বেশি লাগে না? এরকম মিক্সড ইউজের মাঝে, ব্যবহারের মধ্যে একটু কম বেশি হয়ে গেছে, চিনি বেশি চলে গেছে, দুধ কম গেছে, অন্যান্য জিনিস বেশি চলে গেছে। তা বলো তো কিভাবে গেল ওই জিনিসগুলো? তখন এটাকে বলা হয় ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স। 2 নাম্বার রিকোয়ারমেন্টে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সে 3 টাকা লস হয়ে আছে আমার। এখন ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স সূত্র জানা নাই, সূত্র দরকার নেই। আচ্ছা, বলছে সে 5 কেজি লাগবে, লাগছে 4 কেজি, দাম ধরছিলাম কত? 2 টাকা করে, সেই হিসাবে 2 টাকা লাভ হওয়ার কথা। আমি দুধ ধরছিলাম 3 কেজি লাগবে, লাগে গেছে 4 কেজি, দুধের দাম ধরছিলাম 4 টাকা করে, তো সেই হিসাবে আমার লস হয়ে গেছে 4 টাকা। সি, এটা ধরছিলাম আমরা 6 টাকা কেজি, সরি এটা ধরছিলাম 2 কেজি লাগবে, লাগলো মাত্র 1 কেজি, দাম হলো ধরছিলাম 6 টাকা করে, সেই হিসাবে আমার 6 টাকা লাভ হওয়ার কথা। লাভ হইলে এফ, লস হইলে এ, এটা তো আপনি শিখে গেছেন। তাহলে আসে কয় টাকা? আমি তো মুখে মুখে করছি, আমার ভুল হইতে পারে, আমার কিন্তু ভুল হতে পারে, আমি মুখে মুখে করছি। 2 টাকা, 4 টাকা, 6 টাকা, 4 টাকা, 4 টাকা, 4 টাকা হইতে পারে, 4 টাকা হইতে পারে লাভ, আমার ভুল হতে পারে, একটু কাইন্ডলি আপনারা করে নেন। তারপর স্যার আমাদের মাল ব্যবহার ক্ষেত্রে 4 টাকা লাভ হয়েছে, 4 টাকা লাভ, 4 টাকা লাভ, 4 টাকা লাভ হয়েছে, ভালো। তাহলে সূত্রটা তুমি ব্যাখ্যা করে ফেলো, সূত্রটা আমি আবিষ্কার করে ফেলাই। 5 এর উপরের নামটা হলো এস কিউ, 4 এর উপরের নামটা হলো এ কিউ, আর
এই 2 এর উপর নামটা হলো এসপি। সূত্র আমি আবিষ্কার করে ফেললাম। তাহলে ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স, পরীক্ষায় যত কঠিন অঙ্ক আসুক এই 3টা জিনিস আপনি পারবেন, 10-এ 6 নাম্বার কনফার্ম, চোখ বন্ধ করে পাবেন যত কঠিন অঙ্ক আসুক। এখন পরীক্ষা লেগে আমি যে করলাম অঙ্ক মিলছে নাকি মিলছে না দেখতে হবে না, আমরা একটু চেক করে দেখি যে পরীক্ষা আমি 10 নাম্বার পাইলাম নাকি পাবো না। এটা ব্যাখ্যা আছে, দেখেন এটাকে ভেঙে দুই প্রকার হয়েছে। ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সকে ভেঙে আমি পাইছি ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স এবং ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সে -3 টাকা, অর্থাৎ মাইনাস মানে এ, আর ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্সে +4 টাকা মানে এফ। এটা মাইনাস এটা প্লাস, +1 টাকা থাকে মানে এফ থাকে। অর্থাৎ এই যে এটার মান 1 টাকা আসছে, এখানে দেখেন 1 টাকা না উত্তর, এটার মান কিন্তু 1 টাকা, এই যে 1 টাকা উত্তর। তার মানে এই দুইটা যোগ করলে এটার সাথে মিলবে, মিললে অঙ্ক হয়েছে, কারণ এইটার বাচ্চাই তো এই দুইটা যোগ করলে এটা আসবে অবশ্যই, এটা শ্রেণী এই দুটা না, এই দুটো যোগ করলে অবশ্যই এটা আসতে হবে, আসলে 10 নাম্বার হয়েছে, না হলে 10 নাম্বার পান নাই, ভুল আছে কোনো অঙ্কে। বইয়ের অনেক অঙ্কে উল্টাপাল্টা করে রাখছে, হ্যাঁ আপনাদের অবশ্যই বইয়ের অঙ্কগুলো করার ক্ষেত্রে এই চেকটা করে নিতে হবে। আচ্ছা বুঝতে পারলে ওকে লেখেন, আমরা চলে যাচ্ছি নেক্সট ইয়েতে। এখন ওর ঘাড়ে ধরছি, এই তোমাকে এতটা বেতন দিয়ে রাখি, তুমি উল্টাপাল্টা মিক্সড করছো কেন, উল্টাপাল্টা ব্যবহার করছো কেন, এই ব্যবহারের জবাব দিতে হবে। আমার টাকা লাভ হোক লস হোক, সামনের বার যাতে এই লসটা না হয় বা লাভটা না হয়। তখন বলবেন, ও বলতেছে স্যার ইউজের ক্ষেত্রে 2 ধরনের ঘাপলা হয়। 1 নাম্বার ঘাপলা হলো মিশাতে সমস্যা হয়ে যায়, হ্যাঁ দুধ আর চিনির পরিমাণ আমরা উল্টাপাল্টা দিয়ে ফেলাই, এরকম কিছু একটা হইতে পারে। তাহলে আচ্ছা এটা কি আমার ব্যাখ্যা দাও, আমাদের এখানে মিক্সডে কি হয়েছে, মিক্সডে কি সমস্যা হয়েছে। মিক্সডের সূত্র হলো আপনার ম্যাটেরিয়াল মিক্সড ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল মিক্সড ভেরিয়েন্স। আপনার আমি কি করছি, মাল যতটুকু লাগার কথা ছিল 4 কেজি, মিক্স করে ফেলছি, মিক্স করে উল্টাপাল্টা করে ফেলছি, এটার সাথে মিলাই ফেলছি, এটার সাথে মিলাই উল্টাপাল্টা করে ফেলছি। এখন এটা যে কি মিলাইনি উল্টাপাল্টা করছে এটা তো আমার জানতে হবে। ওইটা তাহলে মিলানোর যে উল্টাপাল্টা করছি এটাকে বলা হয় আপনার RSQ। এটা তো SQ, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। আপনি যে গড় করে ফেলছেন এটার সাথে মিলাইছেন, তাহলে গড় করে ফেলছেন না, এটাকে RSQ বলা হয়, রিজার্ভ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। আচ্ছা এখন এটা কিভাবে গড়মিলটা করছি সেটা আমি বের করতেছি, একটু আপনারা ওয়েট করেন। জুমের যারা ছিল যারা হয়ে গেছে, মিনিট শেষ তো, এটা 40 মিনিট করা যায়। আচ্ছা তাহলে আপনার আমাদের এখানে কি হয়েছে, মিশ্রণে উল্টাপাল্টা হয়ে গেছে। মিশ্রণে কেমন উল্টাপাল্টা হয়েছে, গড়ে 5, এখানে টোটাল কত লাগার কথা ছিল, টোটাল ছিল হলো 10 কেজি হওয়ার কথা, আমার টোটাল কত হয়েছে 9 কেজি। আনুপাতিক হারে উল্টাপাল্টা করছি আমি। টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড মিক্সড। আমি সূত্র শিখাবো না আপনাকে, আমি একটু বাস্তবে করাই দিব, এই সূত্র শিখতে হবে না। আমার টোটাল 10 কেজির জায়গায় 9 কেজি লাগলো, ঐকিক নিয়ম, আমি কোনো সূত্র হতে যাচ্ছি না ভাই। 10 কেজির জায়গায় 9 কেজি লাগলো, 1 কেজির জায়গায় কত লাগবে, এটা লাগবে। 5 কেজির জায়গায় তাহলে এর জন্য 5 কেজির জায়গায় কত লাগবে, উপরে 9 নিচে 10 × 5, ঐকিক নিয়মে করাইছি। 5 কেজির জায়গায় 4 কেজি তো লাগার কথা না ভাই, 10 কেজির জায়গায় 9 কেজি লাগলে 5 কেজির জায়গায় তো একটু কম লাগবে, কতটুকু কম লাগবে, এটাকে বলা হয় RSQ। সূত্র আমি শিখতেছি না, আমি সূত্র শিখতেছি হলো যে ঐকিক নিয়মে শিখতেছি।
তার 5 কেজির জায়গায় লাগার কথা আমার 4.5 কেজি। যে 10 কেজিতে যদি 9 কেজি লাগে, টোটাল 10 কেজিতে 9 কেজি লাগতে পারে, তা 5 কেজিতে তবে 4.5 কেজি লাগার কথা। তো তোমার 4 কেজি লাগলো কেন? এটাই তো তোমার ভুল হয়েছে। তাহলে 4, এটা আসছে 4.5 কেজি, 4.5 কেজি লাগার কথা, লাগলো 4 কেজি। দাম কত করে আমার? দাম তো ধরছিলাম হলো আপনার 2 টাকা করে। তাহলে দাম কত? 2 টাকা করে ধরলে তাহলে আমাদের এখানে 1 টাকা, 1 টাকা কি হলো? এটা উল্টাই দিই, একটু ভুল করছি। আমাদের তো লাগলো 4 কেজি, 4.5 কেজি লাগার কথা ছিল, 4.5 কেজি লাগার কথা ছিল, লাগলো 4 কেজি। তাহলে আমাদের লাভ হলো 1 টাকা। 4 কেজি লাগলো না, এটা বাস্তব। আর আমাদের লাগার কথা ছিল 4.5 কেজি, যেখানে বুঝতে পারছি গড়ে। যারা একটু উইক, এটা এটা বোঝার জন্য বেসিকটা হয় নাই, তাদের জন্য সূত্র আছে। সূত্রটা আমি একটু বলে দিই, বাস্তবটা আমি বুঝাই দিলাম। সূত্রটা হলো, এটার যোগফলটা নিচে হবে, এই 3টার যোগফল নিচে হবে, এই 3টার যোগফল উপরে হবে। গুণ করব, যার অঙ্ক করতেছি, এর অঙ্ক করতেছি, এরটা দিয়ে গুণ করব। বি এর অঙ্ক করলে বি দিয়ে গুণ করবো, বিটা যদি বের করতে চাই। 10 নিচে 9 উপরে, 3 দিয়ে গুণ, তাহলে আসতেছে আপনার 2 টাকা 70 পয়সা। 2 উপরে 10 নিচে আপনার 2 উপরে, তা আসতেছে 1 টাকা 80, 1.8। লাগার কথা আমার 2.70, 4.50 এবং 1.80, বাট লেগে গেছে 441, 441। দাম কতটুকু ধরছিলাম? দাম ধরছিলাম এটা এসপি। আনসার আসে আমাদের, আনসারগুলো একটু ম্যাচ করবেন আপনারা। 5 টাকা লস, 4 টাকা 80 পয়সা লাভ। টোটাল যোগ করলে আসে 60 পয়সা লাভ। 60 পয়সা লাভ হয়েছে আমাদের, 60 পয়সা লাভ হয়েছে, 60 পয়সা লাভ হয়েছে। তার সূত্রটা আবিষ্কার করি একটু। এই জিনিসগুলো হলো আর এস কিউ, এগুলো আর এস কিউ, আর এস কিউ, আর এস কিউ মাইনাস আর এস কিউ মাইনাস এস কিউ, নাকি এ কিউ, এ কিউ, আর এস কিউ মাইনাস এ কিউ গুণ এসপি। আপনাকে এটা একটু মুখস্থ করাই দিই। এখানে সূত্রটা কি লিখছেন একটু মনে আছে? এস কিউ মাইনাস এ কিউ ইন্টু এসপি ছিল না? এই সূত্রটা, আর এটা কিন্তু এক, এটা এটার বাচ্চা, এটা শ্রেণী বিভাগ, এইটার মতোই তো হবো। এইটার এটা সেম হয়েছে, এ কিউ এস পি, এস কিউ থেকে আর এস কিউ একটু তফাৎ হয়েছে। আর এস কিউ বের করার জন্য সূত্র দিয়েও করতে পারেন, অথবা ঐকিক নিয়মে মুখস্থ করাই দিছি, বাস্তবে শিখিয়ে দিছি। সূত্র কিন্তু একটাও শিখাইতেছি না, সব বাস্তবে শিখাইতেছি। বাংলাদেশের কোনো টিচার আপনাকে এভাবে সূত্র ছাড়া স্ট্যান্ডার্ড কোশ্চেন শেখাতে পারবে না। বাংলাদেশে সর্বপ্রথম আমি শিখিয়েছি, এবং হয়তোবা আমার নকল করে এখন লাইভ ক্লাস অনেকেই নেয়। হ্যাঁ, বাংলাদেশে সবার ফার্স্টে আমি লাইভে এসে ছাত্রদের পড়াই। হ্যাঁ, এই সূত্রবিহীন কোনো টিচার আমি ইউটিউবে, ফেসবুকে কোনো জায়গায় দেখি নাই। আচ্ছা, চলেন আমরা চলে যাই লাস্ট কোয়েশ্চনে। যে সে বলতেছে, আচ্ছা ভালো কথা, 60 পয়সা লাভ হয়েছে, আর তোমার 4 টাকা লস হইতেছে কেন, লাভ হইতেছে কেমনে, বাকিটা বলো। বলতেছে যে স্যার, দামে একটু ঝামেলা হয়েছে। দাম তো আমরা এক ধরনের ধরছিলাম, এখন তো দামে দেখা যাইতেছে এভারেজ দাম কম বেশি হয়েছে। যেমন এটা যখন মিক্সড করছি, এটা কম মিক্স করাতে এটার দাম একটু বেশি, এটার দাম একটু কম, এটার দাম একটু কম, এটার দাম কম, এটার দাম তো অনেক বেশি। এটা যদি একটু বেশি লেগে যায়, অল্প বেশি লাগলে অনেক দাম বেড়ে যায়। ধরেন আপনার ওই যে একটা জিনিস বানাচ্ছেন, পানি আছে, চিনি আছে, শরবত বানাচ্ছেন, পানি যতই বাড়ুক বেশি দাম বাড়বে না। চিনি যদি বেশি বেড়ে যায়, চিনির দাম যদি বেড়ে যায়, তাহলে কিন্তু আপনার ব্যবসা লস 100%, ঠিক না? এরকম এখানে এই উপাদানটা দাম কম, এই উপাদানটার দাম অনেক বেশি, যার ফলে অল্প একটু এটা ব্যবহার করার ফলে এই দাম অনেক বেশি বেড়ে যেতে পারে। তা আমরা এখন ইয়েল্ড মানে দামের বিষয়টা, ম্যাটেরিয়াল ইয়েল্ড ভেরিয়েন্স,
ম্যাটেরিয়াল ইয়েল ভেরিয়েন্স। দামের বিষয়টা একটু দেখতে হবে আমাদের। তো দামের বিষয়টা বের করার জন্য তার সূত্র জানা নাই আমার, জানার দরকারও নাই আমার। এখন দাম হলো আমি এভারেজ করব, এইগুলার দাম এভারেজ করব। এভারেজে দেখি কত টাকা দাম পড়ে, এটাকে বলা হয় এভারেজ দামটাকে এভারেজ এসপি, এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। উপরে টোটাল টাকাগুলো, যেমন ধরেন এখানে কয় টাকা আছে টোটাল আপনার, এটাতে এটা গুণ করলে কয় টাকা আসে, 4 টাকা, আর এটা গুণ করলাম যোগ এটাতে এটা গুণ করলাম, সরি ভুল করছি, আমার তো এসপি নাই যে এইগুলা করবো, এইগুলা 5 টাকা দুধ লাগবে 10 টাকার, এই দুটা গুণ করলে চিনি লাগবে হলো আপনার, চিনি লাগবে হলো 12 টাকার, অন্যান্য জিনিস লাগবে ধরেন আরো 12 টাকার। তাহলে কয় কেজি মাল আমার, 10 কেজি মালের জন্য 5 3 2, এই 10 কেজি মালের টোটাল, 10 কেজি মালের টোটাল দাম কত পড়তেছে গুণ করার ফলে দেখা যাচ্ছে টোটাল উপরে দাম হইতেছে আপনার, সবগুলো গুণ করলে আসতেছে কত আসতেছে, আপনার একটু করেন, টোটাল আসছে 34 টাকা। 34 টাকা আসতেছে 10 কেজি মাল, তাহলে 1 কেজি মালের দাম গড়ে 3.5 টাকা পড়ে, 3 টাকা 40 পয়সা পড়ে। 1 কেজি মালে 3 টাকা 40 পয়সা পড়ে। তা আমি কয় কেজি মাল উল্টাপাল্টা করছি একটু দেখি। এখানে লাগার কথা 5 কেজি, লাগাইছি 4 কেজি, 5 কেজি লাগার কথা লাগাইছি 4 কেজি। হ্যাঁ, এখন আপনার দাম কত করে বললো, 3 টাকা 40 পয়সা, কত আসে বের করেন। বির ক্ষেত্রে লাগলো আমার 3 কেজি, লাগবে আমার 3 কেজি, লাগাইছি 4 কেজি, 3 টাকা 40 পয়সা ডিফারেন্স। সির ক্ষেত্রে লাগলো আমার 2 কেজি, লাগাইছি মাত্র 1 কেজি, 3 টাকা 40 পয়সা, 3 টাকা 40 পয়সা এখানে আমার ডিফারেন্স হয়। আর এখানে ডিফারেন্স 3 টাকা 40 পয়সা, এইগুলো হলো এফ, লাভ, লাভ। আর এটা মানে লস না, এটা লস নাকি এরকম কিছু, হ্যাঁ লাভ থাকে 3 টাকা 40 পয়সা। আলহামদুলিল্লাহ মিলে গেছে। 3 টাকা ম্যাটেরিয়াল ইয়েল ভেরিয়েন্স, 3 টাকা 40 পয়সা লাভ, 3 টাকা 40 পয়সা লাভ হয়। ইয়েল ভেরিয়েন্সের সূত্র কি আসলো, এস কিউ থেকে এ কিউ রে বাদ দিলাম, গুণ করলাম এএসপি, এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস, এটার বাচ্চাই তো এটা, সো এটার মতোই হবে এস কিউ এ কিউ, এস কিউ এ কিউ, বাট এসপির জায়গায় এএসপি লাগাই রাখছি, আর কিচ্ছু না। এটা শ্রেণী বিভাগ না, তো এই দুইটা সূত্র সেম হবে, শুধু তফাৎ এই জায়গায় হয়। সূত্র কোনো মুখস্থ করার দরকার নাই, 10-এ 10 নাম্বার পাবেন কনফার্ম। সূত্র মুখস্থ করার দরকার নেই, শুধু বাস্তবে খালি বুঝতে হবে। এটাও কিন্তু আমি বাস্তবে বুঝাই দিছি। আর এটা যদি আপনি এটা সূত্র শিখতে চান, সূত্র হলো টোটাল স্ট্যান্ডার্ড কস্ট, টোটাল স্ট্যান্ডার্ড কস্ট, টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। হ্যাঁ, এই সবগুলো খরচকে এটাতে ভাগ দিতে হবে। এই ছিল ম্যাটেরিয়ালের 14 গোষ্ঠী শেখানো হয়ে গেছে। এখন আর অঙ্ক হইলো কিনা এটা জানতে হবে না। এই গাছ থেকে 2টা ফল হয়েছে, তো 2টা ফলের এটা তো এটার দাম সমান হওয়ার কথা। অর্থাৎ যদি অঙ্কটা বুঝে যান, ভালো লাগে, ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল মিক্সড ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল ইয়েল ভেরিয়েন্স, অবশ্যই আজকের ক্লাসটা শেয়ার করবেন এবং আপনার বন্ধুকে একটু জানিয়ে দিবেন যে এইভাবেও কিন্তু পড়া যায়, এইভাবেও সূত্র ছাড়াও পড়া যায়। পড়তে আর অন্য কোথাও যায় না, এখানেই ফ্রিতেই তো অনেক কিছু শিখতে পারতেছ। 4 টাকা লাভ হওয়ার কথা, মিলছে 4 টাকা, হ্যাঁ মিলছে। ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স 4 টাকা মিলে গেছে, এই দুইটা যোগ করলে এটার সাথে মিলছে। তার মানে এই অঙ্কটা 100% হয়েছে কিনা আপনি চেক করে দেখতে পারবেন, 10-এ 10 আসছে কিনা। আমি বলছি না এই অঙ্কটা কালকে আগামী দিন হুবহু আসবে, এই অঙ্কটা হুবহু আসবে এটা আমি বলছি না। আমি আপনাকে এতটুকু বলতে পারি, যদি ম্যাটেরিয়াল থাকে এটার বাইরে কিছু আসতে পারবে না।
এখানে দুইটা অঙ্ক আছে, আপনারা শিখিয়ে দিছি আগে থেকেই। এই যে অঙ্ক তো এটা হুবহু পরীক্ষা কমন আসছিল 2022-এ, 23-এ চলে আসছিল এটা, 23-এ চলে আসছে এটা। আর আপনার জন্য ইম্পর্টেন্ট কোনটা, এই যে এটা মুখস্থ করবেন। এই অঙ্ক আপনাকে মুখস্থ করা লাগবে, আগে থেকে বলে রাখতেছি, এটা মুখস্থ করা লাগবে। আগামী দিনে এটা আসার সম্ভাবনা 99.9999%। আমি যদি প্রশ্ন করে দিলে এই প্রশ্নটা দিতাম, যদি ভাগ্য ভালো থাকে। তাহলে আপনারা এখান থেকে 10 নম্বর অঙ্ক পেয়ে যাবেন। আর যদি স্যার মনে করেন না তোকে এবার শিক্ষা দিব, লেখাপড়া করস না, ট্যাক্সের মতো শিক্ষা দিব, তাহলে তো কপালে দুর্গতি আছে। যারা ভালো পড়ছেন তারা পারবেন, যেমন ট্যাক্সেশনে যারা সব নিয়ম জানেন তাদের তো আর কষ্ট হয় নাই, যারা লেখাপড়া করেন নাই তাদের তো সমস্যা হয়েছে, শর্টকাট কাজে আসে নাই। এইটা হলো কথা। তো এরকম যদি ভাগ্য ভালো থাকলে হয়ে যাবে, আর না হলে তো সমস্যাই। আচ্ছা, একটু আপনাকে আমি লেবারের জন্য সূত্র শিক্ষার দরকার নাই। যেই নিয়মে আপনি এটা করছি এইভাবে করবেন, শুধু অক্ষরগুলো চেঞ্জ করে দেবেন। লেবার ভেরিয়েন্স করার জন্য কোনো সূত্র শিখতে হবে না, কোনো ভেরিয়েন্সের অঙ্ক করার জন্য কোনো সূত্র শিখতে হয় না, বাস্তবে ব্যবহার করলে হয়। আপনাদের কমেন্টগুলো এখন পড়বো, আপনারা একটু কমেন্টগুলো দ্রুত করে ফেলেন তো, আপনারা একটু দ্রুত কমেন্ট করে ফেলেন, যে কমেন্টগুলো আমি পড়বো এখন। আপনারা কি বুঝতে পারছেন, ক্লাস কি ভালো লাগছে কিনা এটা জানাবেন। আর নেক্সট ক্লাস যদি ওই পরীক্ষার আগের রাতে কেমনে পাস করা লাগে, প্রশ্ন কঠিন হলে কি করতে হবে না করতে হবে, এই জিনিসগুলো জানতে চান, তাহলে অবশ্যই শেয়ার করতে হবে। আমি আজকের ক্লাসটা নেওয়ার মূল কারণটাই হলো, আপনাদের বলছিলাম 100 জন 100টা যদি শেয়ার হয়, আপনাদের দেখেন একটু আমার প্রোফাইলটা চেক করে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ক্লাস হয় নাই, ফিনান্স ডিপার্টমেন্টের ক্লাস হয়েছে, ম্যানেজমেন্ট মার্কেটিং এর ক্লাস হয়েছে, হ্যাঁ, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ক্লাস ফ্রিতে হয় নাই, পেইড হয়েছে, পেইড, যারা টাকা দিয়ে পড়ে তাদের হয়েছে। আপনার যে আজকে এই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আজকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং স্টুডেন্ট সংখ্যা 1000-এর উপরে, কিন্তু পেইড স্টুডেন্টদের ক্লাসটা ফ্রিতে নিলাম কেন, আপনাদের কমিটমেন্ট রাখছেন। 100+ শেয়ার হয়েছে, যদি 100 শেয়ার হয় তাহলে কাল শনিবারও ক্লাস হবে ইনশাল্লাহ। এখন কি লেবার ভেরিয়েন্স লাগবে নাকি আপনারা পারবেন? লেবার ভেরিয়েন্স পারবেন নাকি করে দিবে একটা অঙ্ক? অনেক রাত হয়ে গেছে তো, ঘুমাইতে হবে আপনাদের। আমি তো সারা রাতি পড়াতে পারি, যেমন আপনার সেকেন্ড ইয়ারে যারা ক্লাস করছে রাত 12টা পর্যন্ত ক্লাস করছে, স্ট্যাটিস্টিক্স ক্লাস 12টা পর্যন্ত হয়েছে। করতে হবে নাকি পারবেন? পারলে আর করাবো না, সময় আটকে রাখবো না। আচ্ছা, লেবার ভ্যারিয়েন্সের একটু অঙ্ক করাই দিই। হ্যাঁ, লেবার ভ্যারিয়েন্সের জন্য কোনো সূত্র দুটো আমরা শিখতে পারি নাই। লেবার ভ্যারিয়েন্সের জন্য আমরা এই যে এই অঙ্ক 3 নাম্বার অঙ্কের এই অংশটা নিচ্ছি শুধু। বলছে লেবার কস্ট হলো 8 আওয়ার, 1.5 টাকা করে পড়বে। লেবার কস্ট বলতেছে, আমরা এই ছকটা ছাড়া কিন্তু অঙ্ক কিছুই পারবো না, ছক আমার লাগবেই, ছক ছাড়া আমি কিছুই বুঝি না, আমরা অঙ্ক মিলাতে পারি না। ছক কিন্তু ওয়ার্কিং হিসাবে করে দিবেন। হ্যাঁ, এখানে লিখবেন হলো আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি জানি, স্ট্যান্ডার্ড প্রাইস জানি, তারপর অ্যাকচুয়াল কোয়ান্টিটি জানি, অ্যাকচুয়াল প্রাইস জানি না। এখন লেবারের ক্ষেত্রে তারা বলছে যে এখানে হলো 8 ঘন্টা কাজ করতে হবে, আপনার হলো 1 টাকা 50 পয়সা। আর এখানে বলছে বাস্তবে 9 ঘন্টা কাজ করতেছে, 1 টাকা 40 পয়সা। লেবারের 3টা প্রকার 5টা প্রকার ভেদ আছে, সেম 5টা প্রকার ভেদ আছে। এই প্রকার লেবারেরও 5টা প্রকার ভেদ আছে। প্রথমে বলতেছে লেবারের হলো আপনার কস্ট, কেন খরচ কয় টাকা উল্টা পাল্টা হয়েছে বলো, কস্ট, লেবার কস্ট ভেরিয়েন্স সূত্র তো আমার জানা নাই, এতটুকু বুঝতে পারছি যে আমার এখানে তো একটাই, আমাদের তো এখানে ইয়ে নাই, কি বলে ABCD নাই, ABCD নাই, একটাই যেহেতু, তা আমি লিখতেছি 8 টাকা বাজেট ছিল আমার, আমি ওদের মজুরি দিব, আমার কাজ করলে এত টাকা দিব, দিতে হয়েছে 9 ঘন্টা, সে 8 ঘন্টা কাজ করবে এত টাকা দিব, 9 ঘন্টা কাজ করছে এত টাকা দিতে হয়েছে। তাহলে কয় টাকা ডিফারেন্স হয়ে গেল, একটু ক্যালকুলেটর দিয়ে লিখে বলে ফেলেন আমাকে। এই টাকা আমার দিতে হয়েছে,
কত দিছে আমরা একটু ক্যালকুলেশনটা করে ফেলেন। 60 পয়সা, 60 পয়সা এমনি 12 টাকা, 12 টাকা, 12 টাকা লাগার কথা, লেগে গেছে হলো 12 টাকা 60 পয়সা। 60 পয়সা লস হয়েছে আমার। লসকে আমরা তো এ লিখি না, লসকে আমরা এ লিখি। তো এটা তো সবাই বুঝতে পারছেন মনে হয়, বুঝতে পারছেন না? বুঝতে পারলে ওকে ইয়াস কিছু লিখে ফেলেন। সূত্রে কি লিখতে হবে? আগের সূত্র মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্সে আমরা লিখছিলাম এস কিউ গুণ এস পি মাইনাস এ কিউ গুণ এপি, নাকি? এটাই তো লিখছিলাম। এখন এইটা তো সেম টু সেম লেখা যাবে না, তাহলে সূত্র কি এক হলো নাকি? কারণ এটা এম লেখা, এটা এল লেখা, এম এর ক্ষেত্রে এল লেখা, তাহলে এখানে কিছু চেঞ্জ করতে হবে। এই এস কিউর জায়গায় আপনি লিখবেন কোয়ান্টিটি, এখানে তো মাল দিচ্ছে না, সময় দিচ্ছে, স্ট্যান্ডার্ড আওয়ার। কিউ এর জায়গায় এইচ, কিউ এর জায়গায় এইচ শুধু, আর দাম না রেট, প্রাইস না রেট। আর এর জায়গায় পি এর জায়গায় আর, পি এর জায়গায় আর, কিউ এর জায়গায় এইচ, কিউ এর জায়গায় এইচ, পি এর জায়গায় আর, পি এর জায়গায় আর, কিউ এর জায়গায় এইচ, পি এর জায়গায় আর। এইটাই হলো তফাৎ। সূত্র মুখস্থ কোনো করার কিচ্ছু দরকার নেই। আচ্ছা, এরপরে আমি ওর ধরছি যাই 60 পয়সা লস হয়েছে কেন, বলো, ব্যাখ্যা দাও। লেবার কস্ট ভেরিয়েন্স, 60 পয়সা কেন লস হইল? তো বলো স্যার এটা হলো হয়তো বা রেটে সমস্যা হয়েছে, যেমন প্রাইস আগে সমস্যা হয়েছিল, এবার রেটে সমস্যা হয়েছে। স্যার রেটে কি সমস্যা হয়েছে ব্যাখ্যা দাও। রেটের জায়গায় তো আমরা রেটের সূত্র জানি না, লেবার রেট ভেরিয়েন্স জানি না, সূত্র বের করতে পারবো। রেট দিছিল তার 1.5 টাকা, পরে ওরে দিছি আমি 1 টাকা 40 পয়সা, 10 পয়সা লাভ হয়েছে। কয় ঘন্টা কাজ করাইলাম? 9 ঘন্টা কাজ করাইলাম। সেই হিসাবে 10 পয়সা করে 90 পয়সা আমার লাভ হওয়ার কথা। রেটে 90 পয়সা লাভ আমার। সূত্র লিখে ফেলি। আগের বার লিখছিলাম, এই মনে করে দেখেন, একটু আগে লিখছিলাম এইভাবে যে এসপি মাইনাস এপি গুণ এ কিউ। সূত্র আমি জানি এস এর জায়গায় পি এর জায়গায় আর লিখতে হয়, পি এর জায়গায় আর লিখতে হয়, আর কিউ এর জায়গায় এইচ লিখতে হয়। এই যে সূত্র হয়ে গেল, এটা থেকে বাদ দিচ্ছি, এটা এস আর এ আর বাদ দিলাম, এ এইচ গুণ করলাম, শেষ। এখন বললাম কি 60 পয়সা লস হলো কিভাবে, এটা ব্যাখ্যা দেখ। আপনার কর্মী বলল যে স্যার আমার তো মনে হয় আমি জয় ঘন্টা লাগানোর কথা বলছিলাম, ওই ঘন্টা লাগে না, বেশি সময় লাগছে, আমি আলসেমি করছি বা কোনো ভুল হয়েছে। তাহলে আপনার এটা হবে হলো ও যে যেটা ইয়ে করছে, এটা তার কি বলে এটাকে, তার বলা হবে ইফিসিয়েন্স ভেরিয়েন্স। হ্যাঁ, রেট ইফিসিয়েন্স, দক্ষতা, ইফিসিয়েন্স ভেরিয়েন্স। ধরেন এটা এক কর্মী এটা রেট দিচ্ছে, আপনি কাজ দিচ্ছেন আরেকজনের, সে একটু কাজ কম পারে বা বেশি পারে, সবার কাজ তো একরকম না, বা সব সময় তো একরকম লাগতে পারে না। তাহলে ওটা তো আমি সূত্র জানি না। ওকে বলছিলাম 8 ঘন্টায় কাজ করতে, ওর লাগছে 9 ঘন্টা, দাম ধরছিলাম কত, 1.5 টাকা। সেই সব কত আসে এটাকে কমেন্টে বলে দিবেন কাইন্ডলি। সূত্র আমি লিখি তাহলে। আমি আগের বার সূত্র এরকম লিখছিলাম, এস এ কিউ লিখছিলাম আগে এস কিউ মাইনাস এ কিউ, মেটেরিয়ালের ক্ষেত্রে গুণ করছিলাম এপি নাকি এসপি, এসপি। এবার আমরা জানি কিউ এর জায়গায় এইচ, এ এর জায়গায় কিউ এর জায়গায় এইচ, পি এর জায়গায় আর। এটা থেকে এটা এ এইচ থেকে এস এইচ থেকে এইচ বাদ, কোন দিতে হবে এস আর। কত আসছে কমেন্ট একটু দেখে লিখে দেন, কার কত আসছে। 1.5 টাকা লস, 1.5 টাকা লস হয়ে গেছে, 1.5 টাকা লস। লসকে আমরা কি লিখি, এ লিখি, মাইনাস দিতে হবে না, 1.5 টাকা লস হয়েছে। ম্যাটেরিয়াল ইফিসিয়েন্স ভেরিয়েন্স, লেবার ইফিসিয়েন্স ভেরিয়েন্স 1.5 টাকা। দেখি প্রমাণ করে দেখি, ঠিক আছে কি? 90 পয়সা প্লাস আর 1.5 টাকা মাইনাস, মিলে গেছে 60 পয়সা মাইনাস, এই 60 পয়সা মাইনাস। এখন যেহেতু একটা প্রোডাক্ট 2টা 3টা নাই, মিক্সড আর হচ্ছে না, মিক্সড ভেরিয়েন্সও হচ্ছে না, ইএল ভেরিয়েন্সও হচ্ছে না,
2-3টা যদি থাকতো তাহলে আমাদের এরকম সেগুলো বাইর করা যেত। এটা যদি বের শিখতে চান তাহলে শীটের আরো অঙ্ক আছে, এখানে তো বইয়ের সব অঙ্ক করানো হয়েছে, এখানে অনেক কিছু আছে, হ্যাঁ, ওখান থেকে আপনি দেখে নিতে পারেন। আচ্ছা, আপনার প্রায় 1 ঘন্টা এই যে মিক্সড রেট ভেরিয়েন্স, যে এখানে অঙ্ক আছে, অনেক কিছু আছে, আপনারা চাইলে শিখে নিতে পারেন এই শীট থেকে। আপনাদের ক্লাসটা যদি উপকার হয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন, মেনশন করবেন, কমেন্ট করবেন, জানাবেন। আচ্ছা, আমরা আপনাদের এখন বিদায় দিয়ে দিব। আপনারা প্রায় 1 ঘন্টা প্লাস এখানে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করছি আপনাদের এই চ্যাপ্টারটা বোঝানোর, আপনারা কত বুঝতে পারছেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোন জায়গা থেকে ক্লাস করছেন আমি এগুলো একটু সংক্ষেপে পড়ে যাচ্ছি। সবার ফার্স্টেই কমেন্ট করছে হলো জান্নাত জাহান, সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম সালাম। আরিফ বলছেন শোনা যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ। আয়েশা বলছেন সালাম দিচ্ছেন, সালাম উত্তর আগে দিছি। হাবিবুর রহমান জি বলতেছেন, আচ্ছা শোনা যাচ্ছে, এটা বলছে। ফাতিমা সালাম দিচ্ছেন, ফারুক স্পষ্ট আছে বলছেন, মিম সালাম দিচ্ছেন, জাকিরুল সালাম দিচ্ছেন, নিঝুম রাত্রি মেনশন করছেন, অসংখ্য ধন্যবাদ। যারা মেনশন করছেন তাদেরকে একেবারে আপনার মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, সারামণি সালাম দিচ্ছেন, সাব্বির আহমেদ সালাম দিচ্ছেন, শাকিলা বলছেন জি স্যার। জাহাঙ্গীর বলছিল সিবিপি চ্যাপ্টার দেখাতে, হ্যাঁ, জাহাঙ্গীর বলছিল সিবিপি চ্যাপ্টার দেখাতে, কিন্তু সিবিপি চ্যাপ্টার তো দেখান আগে জানি নেই, নাহলে ওইটা আলোচনা করতে পারতাম। আচ্ছা, নিঝুম রাত আবার মেনশন করছেন ক্যাপিটাল বাজেটিং, আরবি একজন নাম, ক্যাপিটাল বাজেটিং এর কথা বলছেন। তারপরে হলো স্নিগ্ধা অনেককেই মেনশন করছেন, ধন্যবাদ স্নিগ্ধাকে। আগে যারা শুনেন, আগে যারা কমেন্ট করছেন তাদের কমেন্টগুলো আগে পড়া হবে, শেষে দিয়ে কমেন্ট করলে প্রথম দিকে কমেন্টের আমার কি উপকার হয়েছে আমি বলি। যারা কমেন্ট করছে তাদের ফ্যান ফলোয়ার বন্ধু বান্ধবরা তারা কিন্তু এই ক্লাসটা আগে দেখে ফেলছে, এই জন্য তাদের কমেন্টগুলো আগে পড়তেছি। আপনাদের প্রশ্ন থাকলে সেটা করতে পারেন। এখন ভেরিয়েবল কস্টিং করার কথা বলছিল, কিন্তু ভেরিয়েবল কস্টিং সবাইকে বুঝে না, ওটা করে দিলে এক ক্লাসে শেষ করতে পারতো না, বুঝতো না। আচ্ছা, তারপরে হলো আপনার ফারুক বলছিল ভেরিয়েবল কস্টিং করতে। কুষ্টিয়ান সুমন চ্যাপ্টার 2 করার কথা বলছিল। তারপরে হলো মিজানুর রহমান বলছিল যে ওদের জিরো বেসিক সেখান থেকে করান, আচ্ছা এটা তো উনি ভালো কথা বলছেন। রিয়া বলছিল ফ্লেক্সিবল বাজেট। আয়েশা বলছিল আরিশা আচ্ছা সিবিপি করতে বলছিল। পরে হলো আপনার তুর্য প্রেজেন্ট স্যার, থ্যাংক ইউ প্রেজেন্ট দেওয়ার জন্য। অর্পিতা বাকি 3টা সাবজেক্টের সাজেশন দিলে ভালো, সব সাজেশন দেওয়া আছে, আপনার তো হয়তো পান নাই, সব সাজেশন দেওয়া আছে, যদি না পান তাহলে কমেন্টে ডিপার্টমেন্টের নাম লিখে রাখেন, পিডিএফ দিয়ে দিব। হ্যাঁ, পিডিএফ হলো থিওরির পিডিএফ পাবেন, অঙ্কের পিডিএফ নাই। আচ্ছা, আনিস হইছে স্যার লিখছেন। তারপরে সোনিয়া ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ক্লাস হয় নাই, হ্যাঁ হয়েছে, ফ্রিতে হয় নাই, কালকে তো শেয়ার করেন নাই, 100 শেয়ার হয় নাই, যার ফলে পেইড হয়েছে, টাকা দিয়ে যারা পরে ওরা করতে পারছে, ওদেরকে সবকিছু বলে দিছি, এইভাবে বলেছি যেভাবে আপনাদের বলতেছি। আচ্ছা, তারপরে হলো আপনার যাদের একবার পড়ছি তাদের কথাগুলো আর পড়তেছি না। আলিফ উল্লাহকে ধন্যবাদ, সে মেনশন করছেন। আচ্ছা, যদি আপনার এই 100টা শেয়ার থাকে শনিবারের ক্লাস পাবেন। আপনাদের ব্যক্তিগত কোনো কোয়েশ্চেন থাকলে এখন করতে পারেন। রিমন মেনশন করছেন, ধন্যবাদ। তারপরে হলো চাঁদনি রাত 3টা সাজেশন বাকি, সব সাজেশন দেওয়া আছে, না পাইলে কমেন্ট করেন, কাস্টমার কেয়ার লোকরা দিবে। আচ্ছা, অ্যাবজর্পশন ভেরিয়েবল কস্টিং এর 10 নাম্বার এত সহজে পাওয়া যাবে না, এটা কঠিন চ্যাপ্টার, আরো বেশি করে পড়তে হবে। বলছিল অর্পিতা বলছিল 10 নাম্বার পাওয়াতে, কিন্তু এটা একটু কঠিন চ্যাপ্টার, সময় লাগবে, এটা এক ক্লাসে শেষ হবে না, আর সবাই এটা বুঝবে না, এই জন্য সবার সুবিধার জন্য এটা করানো হয়েছে, যাতে আপনারা সব বুঝেন। আচ্ছা, হারুনুর রশিদ সিবিবি কথা বলছিল। সাইমা সালাম দিচ্ছেন, ধন্যবাদ। মেহেদি সাজেশন চাইছে, সাজেশন দেওয়া হয়েছে। রিনি কে অসংখ্য ধন্যবাদ, মেনশন করছেন, অনেক মেনশন করছেন উনি। লোভ না কিছু লেখা নাই, শুধু ডট কি দিয়ে গেছে, একটা কমা মনে হয়, কিবোর্ড নষ্ট মনে হয় না। আচ্ছা, তারপরে
জেরিন সালাম দিছেন। তারপরে হলো আপনার পলি ঠাকুরগাঁও থেকে ক্লাস করতেছেন। তারপরে আনিস শেরপুর থেকে ক্লাস করতেছেন। তারপরে হলো আপনার মাইমিসিং থেকে নিলয় ক্লাস করতেছেন। আপনার হলো নেত্রকোনা থেকে সারামণি ক্লাস করতেছেন। তারপরে ঠাকুরগাঁও থেকে জেরিন ক্লাস করতেছেন। সোহাগ জামালপুর থেকে ক্লাস করতেছেন। সাইমা সাজেশন চাইছেন। সাইমা মাইমিসিং থেকে ক্লাস করতেছেন। রুমা সিরাজগঞ্জ থেকে ক্লাস করছেন। অসংখ্য ধন্যবাদ। সারা বাংলাদেশের সব জেলা থেকেই আমাদের স্টুডেন্টরা ক্লাস করে। এবং আপনাদের একটু বলি যে আপনারা যদি কোনো প্রোগ্রাম করতে চান থার্ড ইয়ারের পরে আপনারা ম্যানেজ করবেন, আমি ইনভেস্ট আর কি যা লাগে করবো, এবং আমি সেই প্রোগ্রামে আপনাদের সাথে দেখা করব। হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া করবো একসঙ্গে, কিছু খেলাধুলা সব ধরনের ছোটখাটো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করব। চট্টগ্রাম কিন্তু করছি লাস্ট টাইম। রিনি টাঙ্গাইল থেকে ক্লাস করতেছেন। সুমাইয়া পিরোজপুর থেকে ক্লাস করতেছেন। নুসরাত চট্টগ্রাম থেকে ক্লাস করতেছেন। নিঝুম রাত্রি মানিকগঞ্জ থেকে ক্লাস করতেছেন। শতাব্দী নারায়ণগঞ্জ থেকে ক্লাস করতেছেন। নিলয় মেনশন করছেন। অনেক টাঙ্গাইল থেকে ক্লাস করতেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত এত কমেন্ট করছেন, সব আর পড়তে পারতেছি না। আগে যারা করছেন সবারটা পড়ছি, শেষেরগুলো আর পড়তে পারতেছি না। মারুফ রাজশাহী থেকে ক্লাস করতেছেন। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাস আবার দেখা হবে শনিবার। আপনাদের শেয়ারের উপর অপেক্ষায় আছি, মেনশনের অপেক্ষায় আছি। আল্লাহ হাফেজ।